বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট উচ্চারণ সংক্রান্ত ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো উচ্চারণ নিয়ে আসলে অনেকের ঝামেলা হয়। আসলে কনসেপ্টটা অত জটিল কিছু না, যদি টেকনিক বুঝতে পারেন তাহলে অবশ্যই এগুলো অতি সহজে আনসার করা যায়। তো এই যে রেখাটা, এই রেখার উপরে যে দুইটা লাইন আমি লিখেছি, এই দুইটা লাইন ভালোভাবে যদি কোনো ছাত্রছাত্রী বুঝতে পারে তাহলে উচ্চারণ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো আমি এই দুইটা লাইন একটু আপনাদেরকে বলি। স্বরে ও যদি থাকে তাহলে স্বরের পরিবর্তে ও, মূর্ধন্য পরিবর্তে দন্ত্যান্ন, এর পরিবর্তে স্বরে ও জফলা আকার, অন্তিস্থ জয়ের পরিবর্তে বর্গীয়াজ, আর ঔ বা ঐকার এর পরিবর্তে ও রসই, ওই, তালিবস্য, মদিনাস্য, দন্ত্যাস্য। এই তিনটা শয়ের উচ্চারণ যদি শয়ের মতো হয়, মানে তালিবেশ্বর মতো হয়, তাহলে সমান তালিবেশ্য দিতে হবে। আর যদি এই তিনটার উচ্চারণ ছ অথবা শয়ের মতো হয় তাহলে তার ক্ষেত্রে দন্ত্যাস্য ইয়েটা অ্যাপ্লাই করতে হবে। আমি দেখাবো আপনাদেরকে, বাস্তবে দেখাবো ইনশাল্লাহ। দীর্ঘ ইকার অথবা দীর্ঘ উকার, দীর্ঘ ইকারের পরিবর্তে রস্বইকার, দীর্ঘ উকারের পরিবর্তে দীর্ঘ উকার। অর্থাৎ দীর্ঘ ইকার যদি থাকে তাহলে আপনি এটার ক্ষেত্রে রস্বইকার লিখবেন, আর যদি দীর্ঘ উকার থাকে তাহলে রস্বই উকার লিখবেন। জফলা সবসময় যার সাথে থাকবে সে ডাবল বর্ণ হয়ে যাবে। আর একই জাতীয় দুইটা বর্ণ যদি একত্রে আসে তাহলে দ্বিতীয় বর্ণের উপরে চন্দ্রবিন্দু দিতে হবে। শেষ কথাটি হচ্ছে, কোনো বর্ণ উচ্চারণে যদি জোর না আসে তাহলে নিচে হর্ষ চিহ্ন দিতে হবে। তো ওই দুইটা লাইনে আপনাদের বাংলা উচ্চারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এই দুইটা লাইন যদি না বুঝেন তাহলে বাংলা উচ্চারণ পারবেন না। আমি এখন বাস্তবে দেখাবো। যেমন আপনাকে পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে অতীত। এই যে অতীত, আমি এখানে লিখেছি স্বরের পরিবর্তে কি দিতে হবে? ও। এই জন্য স্বরেও না লিখে ও, আর দীর্ঘ ইকারের পরিবর্তে এখানে লিখে রেখেছি দীর্ঘ ইকারের পরিবর্তে রস্বই উকার। তার মানে তো রস্বইকারে তি আর তো অতীত। এখানে হর্ষ চিহ্ন দিলাম কেন? লাস্টের তো হর্ষ চিহ্ন যদি না দেন তাহলে লাস্টের তো এর মধ্যে কোনো জোর প্রয়োগ হয় না, অর্থাৎ লাস্টের তোটা জোর ছাড়াই উচ্চারিত হয়। এই জন্য এখানে হর্ষ চিহ্ন দেয়, মানে যদি এখানে হর্ষ চিহ্ন না দেয় তাহলে হবে অতীত। যে কারণে এখানে অতীত, অতীত শব্দটার লাস্টের তো এর মধ্যে জোর পড়ে না, এই জন্য এখানে হর্ষ চিহ্ন। দ্বিতীয় বানানটি হচ্ছে অদ্বিতীয়। অদ্বিতীয়, প্রথমে ও এর পরিবর্তে ও দেওয়া যায়, মানে এই যে ও এর পরিবর্তে ও দেওয়া যায়, কেন ও দিয়ে আমি লিখেছি, সমস্যা নেই, বইয়ের মধ্যে লেখা আছে এই জন্য ও দিয়ে লিখলে অসুবিধা নেই। আর কেন দয় বয়, দয় বয়ের জন্য দয় কেন ডাবল হয়ে যাবে, মানে যে সংখ্যার উপরে যে সংখ্যা অক্ষর বর্ণের সাথে ব থাকবে সে বর্ণটা মানে ডাবল হয়ে যাবে, দ্বিতীয় হয়ে যাবে। এজন্য অদ্বিতীয় এই শব্দটা আমরা উচ্চারণের সময় কি অদ্বিতীয় হই, এজন্য অদ্বিতীয়। 29 অ একার আকার আসবে, যেহেতু 29 অ, এখানে ও এর উচ্চারণ আছে, এই জন্য একার আকার আসবে। আর ওই ইয়টার মধ্যে হর্ষ চিহ্ন দিলাম কেন? যে অদ্বিতীয়, এখানেও দয়ের জোর পড়ে না, অদ্বিতীয়, অর্থাৎ এখানেও এই দয়ের উপরে জোর পড়ে না, জন্য এখানে হর্ষ চিহ্ন। সেইভাবে অধ্যক্ষ, ও এর পরিবর্তে আমি ও চিহ্ন স্বরের পরিবর্তে ও দিলাম। আর এখানে জফলা যখন আছে তাহলে এখানে ডাবল হয়ে যাবে, দ ধ, অধ্যক্ষ। এই যে দটা এখানে দ উচ্চারণে একার আকার আসবে, মানে স্বরেও একটা আছে এই জন্য একার আকার আসবে। আর এইটার পরিবর্তে ক এবং খ, এই দুইটা অবশ্যই আপনারা ভালোভাবে স্মরণ রাখবেন। তারপরে অত্যাচার, স্বরের পরিবর্তে ও, তো এখানে দুইটা আসবে, যেহেতু জফলা আছে এই জন্য অত্যাচার। প্রথম তো এর উপরে জোর হবে না, কারণ প্রথম তোর উপরে যদি জোর দেন তাহলে হবে অত্যাচার, যে কারণে এটা হবে অত্যাচার। এখানে এটার উপরে হর্ষ চিহ্ন, নিচে হর্ষ চিহ্ন দিতে হবে। সেইভাবে অসীম স্বরেও দিয়েও লেখা যায়, সমস্যা নাই। আর এখানে দন্ত্যাস্য কেন দিলাম, এই তালিবাস্য কেন দিলাম? আপনারা কি এখানে রুলে বলেছি আমি, তালিবাস্য, মদিনাস্য, দন্ত্যাস্য, এই তিনটার উচ্চারণ যদি তালিবাস্য এর মতো হয় তাহলে এখানে তালিবাস্য, আর চ এবং চ এর মতো যদি হয় তাহলে এখানে দন্ত্যাস্য দিতে হবে। যেহেতু অসীম, এখানে অসীম নাই, অসীম, এই জন্য তালিবাস্য আসছে।
আর মোর উপরে অসীম যদি হরচিহ্ন না দেও তাহলে হয়ে যাবে অসীম। তারপরে আবশ্যক, এখানে আবশ্যক ব একার আকার আসবে, আর জফলা যখন আসে তাহলে ডাবল হয়ে যাবে, লাস্টর তালিবস্যর উপরে হবে একার আকার তালিবস্যর মধ্যে, আর আবশ্যকর প্রথম তালিবস্যর মধ্যে জোর পড়ে না, এই জন্য আবশ্যক অর্থাৎ এখানে হরচিহ্ন আসবে। সেইভাবে আবৃত্তি, স্বরে আ বয়ের ফলা তয় রসইকার, কেন তো একটা প্রথম তোর উপরে জোর আসে না, এই জন্য হরচিহ্ন তারপরে আবৃত্তি। তো এইভাবে প্রত্যেকটা বানান যদি আপনারা এটা ভালোভাবে স্মরণ রাখতে পারেন তাহলে এখানে যতটা দিয়েছি 2024 সালের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এগুলা দিয়েছি। তো যদি আপনার কমন নাও আসে আর এই দুইটা লাইন যদি কোনো স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যদি ভালোভাবে আয়ত্ত রাখতে পারে তাহলে যে কোনো বানানের ইনশাল্লাহ অনায়াসে সে কী করতে পারে, এই আনসার করে আসতে পারবে, এটা নিশ্চয়তা দিতে পারি। তো এখানে আমি আর বিশ্লেষণ করতে যাচ্ছি না, আশা করা যায় আপনারা সবাই বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে এই যে জ্ঞাত শব্দটা, জ্ঞাত এখানে গ জফলা আকার তো উকারে তো জ্ঞাত। চিহ্ন শব্দটা আমরা চিহ্ন কই, কিন্তু চিহ্ন হয় কেন, চর্চাপদ 29 জ এর পরিবর্তে বর্গীয়ার জ, এই জন্য এখানেও চর্যাপদ। তো যাই হোক, আশা করা যায় বাংলা বানানে আপনাদের আর সমস্যা হবে না। আমার এই দুইটা লাইন যদি কোনো ছাত্রছাত্রী ভালোভাবে আয়ত্ত রাখতে পারে তো ইনশাল্লাহ বাংলা বানানটা অতি সহজে ইনশাল্লাহ আয়ত্ত করতে পারবে, আনসার করতে পারবে। তো আজকের মতো এই ছিল, আমি বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র প্রত্যেকটা সাবজেক্ট ইনশাল্লাহ অচিরেই ভিডিও আপলোড দেবো, সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।